উই সাফার্ড অ্যান্ড সাফার্ড অল অফ আস। আমার কথা না, লিওনেল মেসির কথা। সহজ বাংলাটা এরকম, ভাই এরা জান্ডা শেষ করে দিছে, তেনা তেনা করে দিছে। কখন বলেছিলেন মেসি, মনে করতে পারেন আপনি? 2014 বিশ্বকাপের রাউন্ড অফ 16 ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে 1 গোলে জেতার পরেও মেসি বলতে বাধ্য হয়েছিলেন এরা ভাই জানটা শেষ করে দিছে। কিভাবে সেটা? সেই সুইজারল্যান্ডের বিপক্ষেই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। 2014 বিশ্বকাপে যা ফেস করেছিল আর্জেন্টিনা, সম্ভাব্য সেটাই ফেস করতে যাচ্ছে তারা। আর্জেন্টিনা সুইজারল্যান্ড স্বাভাবিক হিসাবে 53% সম্ভাবনা 90 মিনিটের মধ্যে আর্জেন্টিনা ম্যাচটা জিতবে, 27% সম্ভাবনা 90 মিনিটের মধ্যে সুইজারল্যান্ড ম্যাচটা জিতবে, বাদবাকি সম্ভাবনা ম্যাচটা টাই ব্রেকারে যাবে। সুইজারল্যান্ড সেটাই চায়, কলম্বিয়ার সঙ্গেও সেটাই করেছে। কিভাবে সেটা হচ্ছে, কেন হচ্ছে, এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। সুইজারল্যান্ড যেটা করেছে কলম্বিয়ার বিপক্ষে, মাঝখানটা মিডফিল্ডটা আটকে দিয়েছে, খুব কম স্পেস দিয়েছে এবং অপোনেন্টকে মাঝখান দিয়ে কোনো অ্যাটাক করার মতো জায়গায় দেয় নাই। আর এখানেই হচ্ছে আর্জেন্টিনার সবচেয়ে বড় চিন্তার জায়গাটা। আপনি যদি গোলকিপারের পজিশন থেকে পুরো ফুটবল মাঠটা দেখেন, 3 ভাগে মাঠটা লম্বালম্বিভাবে ভাগ করেন। আর্জেন্টিনা এই বিশ্বকাপের একমাত্র দল যারা 35.5% সময় মাঝখানের জায়গাটা দিয়ে আক্রমণ করেছে। আপনারা সবাই দেখেছেন সবগুলো ম্যাচেই। উইংয়ের ব্যবহার কম, মাঝখান দিয়েই আক্রমণ করার চেষ্টা, থ্রু দেওয়ার চেষ্টা, ডিফেন্স ব্রেক করার চেষ্টা, গোল করার চেষ্টা। এবং 2014 যে বিশ্বকাপ ম্যাচটার কথা আমি বলছিলাম সুইজারল্যান্ডের বিপক্ষে, সেইখানেও একই ঘটনা ঘটেছিল। 118তম মিনিটে গিয়ে লিওনেল মেসির দুর্দান্ত এক পাস থেকে রাইট উইং থেকে বের হয়ে এসে ডি মারিয়া গোল করে জিতিয়েছিলেন 118তম মিনিটে। আপনি খেয়াল করে দেখেন কলম্বিয়ার বিপক্ষেও রাউন্ড অফ 16-এর ম্যাচে সুইজারল্যান্ড একই ঘটনা ঘটিয়েছে। তারা ম্যাচটা খুব প্রফেশনালি 90-120 গোল নীল রেখেছে এবং টাই ব্রেকারে নিয়ে গিয়েছে। আমরা স্পেনের কথা বলি, লাস্ট ম্যাচটার আগ পর্যন্ত তারা একটা ম্যাচেও গোল খায়নি। আমরা মেক্সিকোর কথা বলি, মেক্সিকো হারার আগ পর্যন্ত কোনো গোল খায়নি। আমরা ভুলে যাই গ্রুপ পর্বের 3 ম্যাচে 3টা গোল হজম করা বাদ দিয়ে নকআউট ম্যাচে এখনও পর্যন্ত সুইজারল্যান্ড কোনো গোল খায়নি। সো এই সুইজারল্যান্ড টিমটা যথেষ্ট শক্তিশালী এবং এক্সপেরিয়েন্সের দিক থেকেও আপনি যদি হিসেব করেন সবশেষ বিশ্বকাপ স্কোয়াড থেকে আর্জেন্টিনার বর্তমান স্কোয়াডে 17 জন ফুটবলার রয়েছেন। একই সংখ্যক প্লেয়ার গত বিশ্বকাপ থেকে 17 জন প্লেয়ারই এইবার সুইজারল্যান্ডের স্কোয়াডেও রয়েছেন। অভিজ্ঞতা, আর্জেন্টিনার পুরো স্কোয়াডটা সব মিলে 1152টা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে। দ্বিতীয় পজিশনে কারা? সুইজারল্যান্ড। পুরো স্কোয়াড 1132টা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে। সো আপনি র্যাঙ্কিংয়ের হিসাবে আর্জেন্টিনা দ্বিতীয়, সুইজারল্যান্ড এখন বোধহয় 14, কিন্তু তাদেরকে কোনোভাবেই আপনি খাটো করে দেখতে পারবেন না। স্পেসিফিক্যালি নকআউটের সবশেষ 2 ম্যাচে আর্জেন্টিনার পারফরমেন্স যদি আপনি বিবেচনাতে নেন, কেপ ভার্দের এগেনস্টে আপনারা সবাই দেখেছেন, তারপরেও বলছি আমি যে কতটুকু রিস্ক আসলে এখানে আছে সেটা অ্যাসেস করার জন্য। 2 গোলের লিড তারা খুইয়েছে, অনেক কষ্টে গিয়ে শেষ পর্যন্ত 3-2 গোলে জিতেছে। মিশরের সঙ্গে আরও ভয়াবহ অবস্থা হয়েছিল, সেই ম্যাচের পেনাল্টি, ফাউল এগুলো নিয়ে অনেক আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক আছে, কিন্তু আর্জেন্টিনা 2-0 গোলে 79 মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল, এটা নিয়ে তো কোনো তর্ক নাই। এবং পরের 10-12 মিনিটে অবিশ্বাস্যভাবে ফুটবল হিস্ট্রিরই ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কামব্যাকস, সেই গল্প লিখে আর্জেন্টিনা ম্যাচ বের করেছে। শুধু তাই নয়, আমরা সবশেষ বিশ্বকাপেও দেখেছি আর্জেন্টিনা 2 গোলের লিড খুঁয়েছে 2 ম্যাচে, ফাইনালে এবং নেদারল্যান্ডসের বিপক্ষে। সো আর্জেন্টিনার চিন্তার জায়গা রয়েছে এবং মাঝখানের জায়গা ব্যবহার করে যে আক্রমণ, গোল করার চেষ্টা কাজে লাগেনি লাস্ট ম্যাচে। বাধ্য হয়ে লিওনেল মেসি রাইট উইঙ্গার হয়েছেন, কেননা আর্জেন্টিনার উইং পুরো ম্যাচেই প্রায় অকার্যকর ছিল। তারপরে যে আর্জেন্টিনা গোলগুলো করেছে আপনি খেয়াল করে দেখেন, 2টো গোল সরাসরি উইং থেকে সাপ্লাই হয়েছে, হেডার, এবং আরেকটার উৎস লিওনেল মেসি যে গোলটা করেছেন সেটারও প্রাথমিক উৎস ছিল রাইট উইং। সো আর্জেন্টিনার স্ট্র্যাটেজিক্যালি কিংবা ট্যাকটিক্যালি এই ব্যাপারটা এই পার্টিকুলার ম্যাচে মাথায় রাখতে হবে। শুধু তাই নয়, এন্ডোয়ে, ভার্গাস কিংবা এমবোলো, এই যে সুইজারল্যান্ডের 3 জনের ফ্রন্ট থ্রির কথা আমি বললাম, এরা উইংয়ের জায়গাটা খুব ভালো ব্যবহার করে ট্রানজিশনে বা কাউন্টার অ্যাটাকের সময়। খেয়াল করে দেখেন কলম্বিয়া ম্যাচে কলম্বিয়ার 2 উইং ব্যাক, রাইট ব্যাক এবং লেফট ব্যাক, দুজনেই খুব বেশি সময় কিন্তু ওপরে ওঠেননি,
তাদের জায়গাতে ছিলেন যেন কাউন্টার অ্যাটাকের সময় কিংবা ট্রানজিশনের সময় সুইজারল্যান্ড তাদের সেই গতিটা ব্যবহার করে তাদেরকে এলোমেলো না করে দিতে পারে। সো আর্জেন্টিনার জন্য এই ম্যাচটা ট্যাকটিক্যালি খুব ক্রুশাল হতে যাচ্ছে। একটা ব্যাপার তো আমরা জানি যে লিওনেল স্কালোনি 101 ম্যাচ আর্জেন্টিনাকে তিনি খেলিয়েছেন কোচ হিসেবে, ম্যানেজার হিসেবে, হোয়াট এভার ইউ সে ইট। টানা 2 ম্যাচ একই একাদশ খেলিয়েছেন, এই ঘটনা ঘটেছে মোটে 3 বার। অর্থাৎ এই যে পরিবর্তন, বদল, এটা স্কালোনির কৌশলগত যে উৎকর্ষ সেটার একটা অন্যতম শক্তি। সো লাস্ট ম্যাচটা আর্জেন্টিনা যে ধরনের একাদশ নিয়ে খেলেছে এই ম্যাচেও বা সুইজারল্যান্ড ম্যাচেও সেই একাদশ নিয়ে খেলবে কিনা এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে আলভারেজের যে পারফরম্যান্স কিংবা আলমাদার যে পারফরম্যান্স এবং উইং যারা অপারেট করেন, উইংয়ে যারা থাকেন, তাদের যে কার্যকরিতা একেবারে নাই বললেই চলে, সেই অবস্থা তৈরি হয়েছিল। যদি একই ঘটনা সুইজারল্যান্ডের সঙ্গেও ঘটে, সেটা কিন্তু আর্জেন্টিনার জন্য সুখকর কোনো কিছু হবে না। কেননা সুইসরা খুব ভালো জানে আর্জেন্টিনা মাঝখানের জায়গাটাই সবচেয়ে বেশি ব্যবহার করার চেষ্টা করবে। সো আর্জেন্টিনাকে উইংয়ের ব্যবহারটা সম্পর্কেও যথেষ্ট সচেতন, সজাগ এবং কৌশলগত ভূমিকা রাখতে হবে। লিওনেল মেসি যে মানুষটার কথা না বললেই নয়, টানা 6 বিশ্বকাপ ম্যাচে গোল, বিশ্ব রেকর্ড অফকোর্স। টানা 9 বিশ্বকাপ ম্যাচে গোল, 2 বিশ্বকাপ মিলিয়ে অফকোর্স বিশ্ব রেকর্ড। আর্জেন্টিনা সৌদি আরবের সঙ্গে যে ম্যাচটা হেরেছিল 2022 বিশ্বকাপে, তারপর টানা এই পর্যন্ত যতগুলো ম্যাচ খেলেছে বিশ্বকাপে প্রত্যেকটা ম্যাচে 2 বা ততোধিক গোল করেছে। পরপর 2 ম্যাচ তারা 3-2 ম্যাচ জিতেছে। সো এই ব্যাপারগুলো আর্জেন্টিনার সঙ্গে যায়। আর্জেন্টিনার প্লেয়ারদের মধ্যে যে, আমি বারবার এই কথাটা বলি যে নিজেদের মধ্যে যে ব্যক্তিগত সংযোগ বা ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, ফুটবলিং রিলেশনশিপের কথা আমি বলছি, এটা দুর্দান্ত। তারা জানেন কোন সিচুয়েশনে কীভাবে ম্যাচটা বের করতে হয়, তারা সেটা পারেন, কিন্তু তারপরেও কথা থেকে যায়। নাম্বারস, স্ট্যাটস, রিসেন্ট ফর্ম, ম্যান টু ম্যান সব হিসেব করে আর্জেন্টিনা ফেভারিট। এটা নিয়ে তর্ক করার সুযোগটা আসলে খুব কম, কিন্তু ম্যাচটা তো নকআউট। এবং সবশেষ 2 ম্যাচে আর্জেন্টিনা ভক্তদের যে পরিমাণ ভয় ধরিয়েছে, যে পরিমাণ বুকে কাঁপন ধরিয়েছে, যে পরিমাণ দম বন্ধ করে দেওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছিল, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি খেয়াল করে দেখেন যে লিওনেল মেসি মিশরের বিপক্ষে দ্বিতীয় গোল করে যখন আর্জেন্টিনাকে সমতায় ফেরালেন, তার উদযাপনটা আপনি খেয়াল করেছেন? 2022 বিশ্বকাপ ফাইনালে যখন আর্জেন্টিনা 3-2 গোলের লিড নিল, মেসি যখন থার্ড গোলটা করলেন দলের, তখনও মেসি এরকম উল্লাস করেন নাই। আমি ম্যাচের পর যে মেসির কান্না, সেটাতে আমি যাচ্ছি না। অর্থাৎ এই যে হাঁপ ছেড়ে বাঁচা, হাঁটতে হাঁটতে লিওনেল মেসি লাস্ট বিশ্বকাপ ম্যাচ খেলে ফেলছেন যখন সবাই মনে করছে, সেখান থেকে বের হয়ে আসা, এটা একদিক দিয়ে যেমন রিলিফ, ঠিক একইভাবে চিন্তার জায়গাও বটে। পরপর 2 ম্যাচে এরকম কেন হবে? ফ্রান্সের সঙ্গে হইতো, স্পেনের সঙ্গে হইতো, তাইলে ধরেন যে আমি একভাবে বুঝতাম, কিন্তু কেপে ভার্দে, মিশরের সঙ্গে যখন এরকম হয়, তখন দুশ্চিন্তা না করে কোনো উপায় নেই। বাট যখন আপনার টিমে লিওনেল মেসি আছে, কিছু একটা করে দেবেন, একটা অ্যাসিস্ট, একটা গোল, একটা দারুণ পাস, হয়তো হয়ে যাবে, বের করে নেবে। কিন্তু সবসময় এই যে হয়ে যাবে ব্যাপারটা, এটা মেসি ছাড়াও কখনো ম্যাকালিস্টারকে দায়িত্ব নিতে হবে, কখনো আলভারেজকে দায়িত্ব নিতে হবে। দায়িত্ব তারা নিচ্ছেনও। এনজো লাস্ট মোমেন্টে হেড করে ম্যাচ জিতাচ্ছেন, হেড করে গোল করে। আপনি এনজোকে হেড করে কয়টা গোল করতে দেখেছেন? সময় মতো করছেন, কিন্তু এই সময় মতো করাটা যেন সময়ের আগে হয়। কেননা আবারও বলছি, মিশরের তুলনায় মিড ব্লক বলেন, লো ব্লক বলেন, 2 জায়গাতেই সুইজারল্যান্ড অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি এক্সপিরিয়েন্সড, ম্যাচ সিচুয়েশনে অনেক বেশি তারা কনভিকশন নিয়ে খেলে, কিংবা একই সঙ্গে তাদের ওই কোয়ালিটিও রয়েছে। সো আর্জেন্টিনাকে এখনও পর্যন্ত তারা যতগুলো ম্যাচ খেলেছে বিশ্বকাপে, সম্ভবত সবচেয়ে কঠিন ম্যাচটা ফেস করতে হতে পারে এই সুইজারল্যান্ডের বিপক্ষে। আপনার প্রেডিকশন কি? ম্যাচের স্কোর লাইন কী হতে পারে? টাই ব্রেকারে যাবে? টাই ব্রেকারে গেলে কি হবে? কমেন্ট বক্সে জানান এবং এনজয় দ্য ম্যাচ। মোস্ট ইম্পর্টেন্টলি, এখন প্রত্যেকটা ম্যাচই যত এগোবে, হতে পারে সেটাই লিওনেল মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ। সো আর্জেন্টিনার সাপোর্টার যদি আপনি হন, ম্যাচের প্রতিটা মুহূর্তই আপনার উপভোগ করার মানসিকতা নিয়ে খেলা দেখতে বসা উচিত।